তো আজকের যে টপিকগুলো আমরা পড়বো তার মধ্যে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অ্যাকচুয়াল ডেফিনিশনটা কি সেটা জানবো। অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা আমরা কিসের মধ্যে ইউজ করি, মানে হচ্ছে এটা তো একটা মেশিন ইউজ করতে হবে। তো এই মেশিনটার স্ট্রাকচার, এই মেশিনটাকে আমরা কি বলি, এরা কিভাবে কাজ করে, এটা নিয়ে যাবো। সর্বপ্রথম আমরা দেখি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ডেফিনিশনটা কি। দেখেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এখানে ডেফিনেশন দেওয়া আছে, এআই ইজ দ্য সিমুলেশন অফ হিউম্যান ইন্টেলিজেন্স প্রসেসেস বাই মেশিনস স্পেশালি কম্পিউটার সিস্টেম। মানে হচ্ছে একটা কম্পিউটারকে মানুষের মতো করে চিন্তা করানো, মানুষের মতো করে কাজ করানো, এটাই হচ্ছে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কিন্তু এইভাবে শুধু আমাদের ডেফিনেশন দিলে হবে না, আমাদের এআই এর জন্য কিছু স্পেশালাইজড ডেফিনেশন বিভিন্ন সায়েন্টিস্ট লিখে গিয়ে এখানে দেখেন। এআই এর মেইনলি ডেফিনেশনটা অ্যাপ্রোচ করার জন্য চারটা মেইন মেথড থাকতে হয় বা চারটা মেইন ফর্মুলা থাকতে হয়। ফার্স্টে হচ্ছে এআইটাকে মানুষের মতো চিন্তা করতে হবে, থিঙ্কিং হিউম্যানলি। এরপর এআই কে হিউম্যানের মতো কাজ করতে হবে, অ্যাক্টিং হিউম্যানলি। এরপর থিঙ্কিং র্যাশনালি অ্যান্ড অ্যাক্টিং র্যাশনালি। এই চারটা ডিফারেন্ট ডিফারেন্ট টপিক নিয়েই আমাদের একটা এআই গঠিত হয়। এখন বলতে পারেন থিঙ্কিং হিউম্যানলি বলতে কি বোঝায়। থিঙ্কিং হিউম্যানলি বলতে বোঝায় যে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট দেওয়া রোবট মানুষের মতো করে চিন্তা করবে। আমাদের ব্রেইন কোন একটা ডেটা পেলে কিভাবে সেটাকে অ্যাপ্রোচ করে, কিভাবে সেটার উপর কাজ করে, সেম ভাবে আমাদের এই কম্পিউটারকে কাজ করতে হবে। দেখেন, থিঙ্কিং হিউম্যানদের জন্য সবার ফার্স্ট যে আইডিয়াটা একটা কম্পিউটারের মধ্যে থাকতে হয় সেটা হচ্ছে কগনিটিভ সায়েন্স। কগনিটিভ সায়েন্স বলতে কি বোঝায়? কগনিটিভ সায়েন্স হচ্ছে মানুষ, কগনিটিভ সায়েন্স মেইনলি মানুষের মাইন্ড আর ব্রেইনের মধ্যে ফোকাস করে। মানুষের ব্রেইন অ্যান্ড মাইন্ড কি কোনো একটা প্রবলেম অ্যারাইজ হলে কিভাবে কাজ করে সেটার উপর কাজ করে। তো আমরা এই জিনিসটাই কম্পিউটারের মধ্যে। একটা মিনিট। আচ্ছা, আমাদের লিঙ্কটা সম্ভবত টাইম ওভার হয়ে এসেছে, 10 মিনিট বাকি। আমরা ডাইরেক্টলি নতুন লিঙ্কে জয়েন করি। ওকে। ওকে ম্যাম। হ্যাঁ। ওকে, আমরা স্টার্ট করি। তাহলে কগনিটিভ সায়েন্স হচ্ছে আমাদের ব্রেইন আর মাইন্ডের মধ্যে একটা সমঝোতা ক্রিয়েট করা এন্ড সেটাকে কম্পিউটারকে বোঝানো, কম্পিউটার প্রোগ্রামকে এই থিওরিটা দেওয়া যে তুমি এইভাবে চিন্তা করো, এইভাবে তোমার কাজগুলো করো। দেখেন, cognitive science is the study of human mind and brain, focusing on how the mind represents and manipulates knowledge. যে কোনো একটা প্রবলেম ক্রিয়েট হলে আমাদের ব্রেইন কিভাবে সেটা নিয়ে কাজ করবে, এটাই হচ্ছে আমাদের কগনিটিভ সায়েন্স। আমাদের হাউ দ্য মেন্টাল রিপ্রেজেন্টেশন অ্যান্ড প্রসেসেস আর রিয়েলাইজড ইন দ্য ব্রেইন। এই সেম ভাবে আমাদের কম্পিউটার প্রোগ্রামের মধ্যেও আমরা কোনো একটা প্রবলেমকে রিপ্রেজেন্ট করব, এটাই হচ্ছে থিঙ্কিং হিউম্যানলি। নেক্সট হচ্ছে অ্যাক্টিং হিউম্যানলি। প্রথম ল্যাবে আপনাদেরকে একটা টেস্ট নিয়ে বলেছিলাম, টিউরিং টেস্ট। টিউরিং টেস্টটা হচ্ছে ব্ল্যাক বক্সের মধ্যে একটা এআই আছে নাকি একটা হিউম্যান আছে সেটা তার অ্যান্সার দ্বারা বোঝার উপায় থাকবে না, তাহলেই টিউরিং টেস্টটা আমাদের সাকসেসফুল হবে। মানে অপোজিট পাশে যদি কেউ কোয়েশ্চেন করে বিভিন্ন টাইপের ইন্টারোগেটর, সেই ক্ষেত্রে ওই পাশে মানুষ আছে নাকি কোন একটা কম্পিউটার সিস্টেম তাকে অ্যান্সার দিচ্ছে, এটা বুঝতে না পারাটাই হচ্ছে আমাদের সাকসেসফুল টিউরিং টেস্ট। তো এই ক্ষেত্রে আমাদের অ্যাক্টিং হিউম্যানলি হয়। ফর এক্সাম্পল, আমাদের একটা যদি ভাগ থাকে, ভাগের আনসার যদি 9.500000 হয়, একটা কম্পিউটার যদি জিরো কন্টিনিউয়াসলি বলতেই থাকে, তাহলে সে তো হিউম্যানের মতো অ্যাকচুয়ালি কাজটা করলো না। কিন্তু যদি একটা হিউম্যান হয় তাহলে কি বলবে? 9.50। এই যে প্রপারলি একদম হিউম্যানের মতো অ্যান্সার দেওয়া, এটাই হচ্ছে অ্যাক্টিং হিউম্যান। তো হিউম্যানের মতো অ্যান্সার দেওয়ার জন্য বিভিন্ন টাইপের টেকনোলজি আমরা এই এআই বেস এর মধ্যে রাখবো। ফর এক্সাম্পল, আমাদের এআইটাতে এনএলপি ইন্টিগ্রেটেড থাকতে হবে। এনএলপি কি? আমরা যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজে একটা কোয়েশ্চেন করতেছি এআই কে, এইটা তো বিটে কনভার্ট করে বুঝতে হবে যে আমি কোয়েশ্চেনটা কি করতেছি, তারপরে সে অ্যান্সার দিবে। তো এর মধ্যে এনএলপি থাকবে। মেশিন লার্নিং থাকবে, যে আমি যে একটা কোয়েশ্চেন করলাম সে এটা প্রেডিক্ট করবে বা এটা খুঁজে বের করবে যে আমার অ্যাকচুয়ালি অ্যান্সারটা কি হবে। অ্যাক্টিং হিউম্যান, ব্যাপারটা বুঝতে পেরেছেন? জি ম্যাম। ওকে। এই যে দেখেন, এখানে লেখা আছে the major components were the major components were natural language processing, knowledge representation, automated reasoning, machine learning. ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এনএলপি বুঝলেন, হাই লেভেলকে বিটে কনভার্ট করে মেশিনটা বুঝবে। মেশিন লার্নিং, সে মেশিন লার্নিং দিয়ে কোয়েশ্চেনের অ্যান্সারটা খুঁজবে। নলেজ রিপ্রেজেন্টেশন বলতে কি বোঝায়? নলেজ রিপ্রেজেন্টেশন বলতে বোঝায় তার আগের যতগুলো ডেটাবেস আছে তার মধ্যে অলরেডি আগে সে যেগুলো লার্ন করছে সেইগুলোকে ইউজ করে সে একটা অ্যান্সার দিবে, এটাই হচ্ছে নলেজ রিপ্রেজেন্টেশন। আর অটোমেটেড রিজনিং হচ্ছে, ধরেন আপনাকে নতুন একটা কোয়েশ্চেন করলে আপনি এটাকে গুগল সার্চ করবেন না, নিজে খুঁজে বের করবেন না এটার অ্যান্সারটা কি হতে পারে। সেম ভাবে এআইও এরকম, নতুন একটা কোয়েশ্চেন যদি তার কাছে আসে তাহলে সে খুঁজে বের করবে যে এটার অ্যান্সার কি হতে পারে। নেক্সট হচ্ছে থিঙ্কিং র্যাশনালি। থিঙ্কিং র্যাশনালি বলতে এখানে দেখেন উদাহরণ দেওয়া আছে, সক্রেটিস ইজ ম্যান, অল ম্যান ইজ মর্টাল, দেয়ারফর সক্রেটিস ইজ মর্টাল। বলতে কি বোঝাচ্ছে? একটা মানুষ যদি মেয়ে হয়, মানুষ যদি মর্টাল হয়, তাহলে ওই মেয়েটাও মর্টাল হবে। এটা একটা র্যাশনাল থিঙ্কিং না? একটা একটা এ ইকুয়াল টু বি হলে এ ইকুয়াল টু সি হলে বি ইকুয়াল টু সি হবে। এই র্যাশনাল থিঙ্কিংটা আমাদেরকে এই এআই এর মধ্যে ইন্টিগ্রেট করতে হবে। কিন্তু
এই লজিক্যাল নোটেশন গুলো আমরা যদি দিতে চাই, এটার জন্য তো একটা আমাদের লজিক্যাল নোটেশন লাগবে, একটা ফর্ম লাগবে, ম্যাথমেটিক্যাল টার্ম লাগবে, যেটা আমরা এআই কে বোঝাতে পারবো। কিন্তু সবসময় কিন্তু আমাদের এই ম্যাথমেটিক্যাল টার্ম গুলো ক্রিয়েট করা পসিবল হয় না। এখানে দেখেন কিছু প্রবলেম আছে এই রেশনাল থিঙ্কিং এর ক্ষেত্রে। নট অল ইন্টেলিজেন্ট বিহেভিয়ার ইজ মেডিয়েটেড বাই লজিক্যাল ডেলিভারেশন। মানে হচ্ছে সব ধরনের এনভায়রনমেন্ট বা সব ধরনের সিচুয়েশন আপনারা লজিক্যালি ইমপ্লিমেন্ট করতে পারবেন না। তারপরে লেখা সাম নলেজ ইজ ভেরি হার্ড টু এনকোড, ইনফর্মাল অ্যান্ড আনসার্টেন। ইনফর্মালি যদি আমরা কোনো ডেটা দিই অথবা আদৌ হবে কি হবে না এমন ধরনের আনসার্টিন ডেটা দিই, সেই ক্ষেত্রে আমাদের কম্পিউটার এটা বুঝতে পারবে না, এটাকে এনকোড করতে পারবে না নিজের হেল্পের জন্য যে আসলে অ্যান্সারটা কি হতে পারে। তো এই ক্ষেত্রে কিছু ডিফিকাল্টিজ ফেস করতে হয় প্রত্যেকটা এআই এজেন্টকে। লাস্ট আমাদের যে ক্যারেক্টার একটা এআই কে মেনটেন করতে হয় সেটা হচ্ছে অ্যাক্টিং রেশনালি। অ্যাক্টিং রেশনালি একটা, আচ্ছা আপনারা বলতে পারবেন রেশনাল বিহেভ বলতে কি বোঝাচ্ছে? মানে যুক্তিবাদী। হ্যাঁ, যৌক্তিবাদ। মানে হচ্ছে রাইট থিংকটা করা। কিন্তু একটা কম্পিউটারের ক্ষেত্রে সে কি রাইট থিংকটা বুঝবে? যদি তাকে আমরা কি তাকে জাস্টিস সিস্টেমটা বুঝাতে পারবো, ঠিক আছে, কিন্তু তারও তো ম্যাথমেটিক্যাল কিছু একটা থাকতে হবে যেটা দিয়ে সে এইটা জাজ করতে পারবে যে সে যে কাজটা করতেছে সেটা আসলেও জাস্টিফাইড কিনা, রাইট? তো সেই ক্ষেত্রে আমরা যেটা ফলো করি দেখেন এখানে লেখা, মেশিনের ক্ষেত্রে দ্য রাইট থিং ইজ দ্যাট হুইচ ইজ এক্সপেক্টেড টু ম্যাক্সিমাইজ গোল অ্যাচিভমেন্ট। মানে হচ্ছে ধরেন একটা অটোমেটেড গাড়ির ক্ষেত্রে আমাদের গোল কি? স্পিড ভালো রেখে একটা প্যাসেঞ্জারকে তার ডেস্টিনেশনে পৌঁছে দেওয়া। কোনো ধরনের ক্র্যাশ বা কোনো পেডেস্ট্রিয়ানের উপর দিয়ে চলে গেলে তো আর তাহলে সে কারটা গোল অ্যাচিভ করতে পারলো না, সেফলি বা স্মুথলি পৌঁছাতে পারলো না। তো আমাদের কম্পিউটার বা এআই এজেন্টের কাজ হবে তার এই গোলটাকে ম্যাক্সিমাইজ করা, যে যত বেটার ভাবে পারফর্ম করতে পারে তত বেটার ভাবে পারফর্ম করে তার কাজটাকে শেষ করা। আর লাস্ট লাইন রাখা আছে গিভেন অ্যাভেলেবল ইনফরমেশন। মানে তার যদি কোনো কিছু নিয়ে আইডিয়া না থাকে তাহলে সেটা তো কাজ করতে পারবে, সেটা নিয়ে তো কাজ করতে পারবে না। তাকে যে কাজ যে আইডিয়াটুকু আমরা দিব সেইটার উপর বেস করে সে তার গোলকে অ্যাচিভ করবে। এই গেল চারটা থিওরি আমাদের এআই এজেন্টের। সবাইকে এই চারটা সিচুয়েশন নিয়ে বুঝতে পারছেন? অ্যাক্টিং রেশনালি, থিঙ্কিং রেশনালি, অ্যাক্টিং হিউম্যানলি, আর সবার উপরে হচ্ছে অ্যাক্টিং হিউম্যান, সরি, থিঙ্কিং হিউম্যানলি। জি ম্যাম। এই স্লাইডের লাস্ট টপিক হচ্ছে রেশনাল এজেন্ট। আমাদের এই যে এআইটা আমরা যে ইন্টিগ্রেট করবো ভালো কথা, কিন্তু কিসের মধ্যে ইন্টিগ্রেট করবো? আমাদের এআইটা ইন্টিগ্রেট করবো আমরা একটা কম্পিউটারের মধ্যে বা একটা ফোনের মধ্যে বা একটা রোবটের মধ্যে, রাইট? এই যে যে এজেন্ট বা যে মেশিনটার মধ্যে আমরা এআই ইন্টিগ্রেট করবো তাকে আমরা বলি রেশনাল এজেন্ট। রেশনাল এজেন্ট, এইটা হচ্ছে আমাদের এখানকার রেশনাল এজেন্ট। রেশনাল এজেন্ট কি করে? সে তার আশেপাশের এনভায়রনমেন্ট থেকে পারসেপ্ট করে, মানে আইডিয়া নেয়। কি দিয়ে আইডিয়া নেয়? সেন্সর দিয়ে। ফর এক্সাম্পল একটা অটোমেটেড কার, হিউম্যানলেস কোন ড্রাইভারলেস গাড়ি যদি আমরা রাস্তায় ছেড়ে দিই, সে আশেপাশে আরো গাড়ি আছে কিনা সেটা দেখার চেষ্টা করবে, না হলে তো সে ধাক্কা খেয়ে ওখানে অ্যাক্সিডেন্ট করে থাকবে। তো সে আশেপাশের এনভায়রনমেন্টে তার আদৌ গাড়ি আছে কিনা, সামনের ট্রাফিক লাইটটা রেড আছে না গ্রিন আছে না ইয়েলো আছে, এটা দেখা, এই ব্যাপারগুলো সে সেন্স করবে। ফর এক্সাম্পল ক্যামেরা দিয়ে সে সেন্স করলো যে সামনের ট্রাফিক লাইটটা রেড, সে পারসেপ্ট করলো এনভায়রনমেন্ট থেকে। রেড হলে কি করবে একটা গাড়ি? সে ব্রেক করে বন্ধ করে দিবে। এই ব্রেকটা হচ্ছে আমাদের অ্যাকশন। সেই অ্যাকশনটা পারফর্ম করলো। কি দিয়ে পারফর্ম করবে? ব্রেক, হুইল, এইগুলোতে পারফর্ম করবে। এইগুলো হচ্ছে আমাদের অ্যাকচুয়েটর। অ্যাকচুয়েটর মানে হচ্ছে ওই মেকানিজম গুলো যেটা দিয়ে অ্যাকশনকে পারফর্ম করা হয়। ওকে, তাহলে রেশনাল এজেন্ট আমাদের এনভায়রনমেন্ট থেকে সিচুয়েশন গুলোকে পারসেপ্ট করে নিজের মধ্যে আনবে। এই যেখানে একটা কোয়েশ্চেন মার্ক আছে, এই কোয়েশ্চেন মার্ক হচ্ছে সাপোজ একটা ফাংশন, আপনারা সি বা সিপিটি তে কোনো যদি সাম করতে চান, সামের জন্য একটা আলাদাভাবে ফাংশন লিখতাম না? লিখে আমরা এ আর বি দুইটার ভ্যালু ওই ফাংশনের মধ্যে দিয়ে দিতাম। এই কোয়েশ্চেন মার্কটাও সাপোজ ওরকম একটা ফাংশন, যার মধ্যে এনভায়রনমেন্ট থেকে আমরা কোনো একটা ডেটা দিচ্ছি। দেওয়ার পর এই ফাংশনের উপর ডিপেন্ড করে এজেন্টটা কোনো একটা অ্যাকশন পারফর্ম করতেছে। সাম যে ইয়েটা ফাংশন, এখানে আমাদের পারফর্মটা কি হয়? এ প্লাস বি করে আমাদের অ্যান্সারটা বের হচ্ছে না, সেটা আমরা আবার ইউজারকে কনসোলের মাধ্যমে দেখাই দিতাম। তো এইটাই হচ্ছে আমাদের অ্যাকশনটা হবে, এ প্লাস বি করাটা আর কি। এই স্লাইডটা নিয়ে আর কারো কোনো কোয়েশ্চেন আছে? হ্যালো, ক্লাসে আদৌ আছেন সবাই? জি জি ম্যাম। ম্যাম আছে। কারো কোনো কোয়েশ্চেন আছে নাকি আমরা নেক্সট স্লাইডে আগাবো? কোনো প্রশ্ন নেই। আচ্ছা, ওকে। ম্যাম, জি, এগুলো মানে এক্সামে কি প্যাটার্নে থাকতে পারে, কিরকম টাইপের কোশ্চেন? সাপোজ আপনার কাছে যদি ডিফাইন করতে বলে এআই অ্যাকচুয়ালি কি, সেই ক্ষেত্রে আপনি জাস্ট একটা লাইন দিলে তো হবে না। এই ক্ষেত্রে জি আপনাকে এই চারটার ছোট ছোট করে ডেফিনিশন দিয়ে দিতে হবে, জি বুঝছেন? এটা হচ্ছে জি। এআই। আর সবার লাস্টে যদি কেউ রেশনাল এজেন্ট নিয়ে আপনাকে কোয়েশ্চেন করে, সেই ক্ষেত্রে আপনাকে এই ফিগারটা দিয়ে বুঝাই দিতে হবে যে অ্যাকচুয়ালি রেশনাল এজেন্ট জিনিসটা কি। সেক্ষেত্রে কি ডিসক্রিপশন মেনশন হ্যাঁ করতে হ্যাঁ, হবে? ডেসক্রিপশন অবশ্যই দিতে হবে। ফিগারটা ড্র করে আপনারা ছোট ছোট ডেসক্রিপশন দিন, ফিগারটা দেখে যেটা বুঝতেছেন সেটা আপনি ডেসক্রিপশনে লিখলে হবে।
ওকে, থ্যাংক ওকে, তাহলে আমরা নেক্সট স্লাইডে মুভ করলাম। স্লাইডটা কি দেখা যাচ্ছে? জি ম্যাম। ওকে, এবার আমরা আগের স্লাইডে যে রেশনাল এজেন্ট নিয়ে কথা বললাম, এবার আমরা ইন্টেলিজেন্ট মানে এই রেশনাল এজেন্টের কিছু বিহেভিয়ার নিয়ে কথা বলবো, বা এটা কিভাবে অ্যাকচুয়ালি কাজ করে সেটা নিয়ে কথা বলবো। দেখেন, এখানে এজেন্টের ডেফিনেশনটা দেওয়া আছে। An agent is anything that can be viewed as perceiving its environment through sensors and acting upon the environment through actuators. একটু আগের যে ডেফিনেশনটা ছিল বা ডায়াগ্রামটা ছিল, সেখানে কি দেখানো ছিল? একটা এজেন্ট নিজের এনভায়রনমেন্ট থেকে বিভিন্ন ডিটেইলস পারসেপ্ট করে নিয়ে আসতেছে, এন্ড সেটার উপর বেস করে সে একটা কাজ পারফর্ম করতেছে। এটাই হচ্ছে আমাদের এজেন্টের ডেফিনেশন। এখানেও দেখেন, এই এজেন্টটা এনভায়রনমেন্ট থেকে পারসেপ্ট করতেছে দ্য সেন্সর। সেন্সর কি কি হতে পারে? সাপোজ ক্যামেরা হতে পারে, জিপিএস এর লোকেশন হতে পারে, বা যদি কোনো ফায়ার ক্যাচিং এজেন্ট হয় যে ফায়ার আদৌ কোথাও আছে কিনা, সেক্ষেত্রে ফায়ার সেন্সর হতে পারে। এই সেন্সর দিয়ে সেন্স করা ডিটেল গুলো সে একটা ফাংশন, এই যে কোয়েশ্চেন মার্কটা, এটা হচ্ছে একটা ফাংশন। ফাংশনে সে ফাংশনে ম্যাপ করা থাকে যে এইটা সেন্স করলে অ্যাকশন হবে এইটা। তো সে এখানে চেক করবে যে তার সে যেটা সেন্স করছে সেটার জন্য কি অ্যাকশন পারফর্ম করা উচিত। সেই ফাংশনের উপর ডিপেন্ড করে সে তার অ্যাকচুয়েটর। সাপোজ যদি একটা ফায়ার এক্সটিংগুইশিং রোবট হয়, তাহলে সে যদি ফায়ার খুঁজে পায় কি করবে? সে পানি থ্রো করবে, পানি থ্রো করে ফায়ারটাকে নিভানোর ট্রাই করবে। তো সে অ্যাকচুয়েটরকে ইউজ করে তার এই অ্যাকশনটা করলো। এইটাই হচ্ছে এজেন্ট। ওকে, নেক্সট হচ্ছে ইন্টেলিজেন্ট এজেন্টের মধ্যে এই রোবট এজেন্ট might have cameras and infrared range finders for sensors and various motors for actuator. এখানে বেসিক্যালি আমরা যে একটু আগে সেন্সর গুলোর কথা বললাম, অ্যাকচুয়েটর কথা বললাম, এগুলো কি কি সেন্সর থাকতে পারে সেটা সেটা বলছে। সেন্সর ক্যামেরা হতে পারে, ফায়ার আছে কিনা এটা দেখা সেন্সর হতে পারে, ইনফ্রারেড রেঞ্জ সেন্সর হতে পারে। ইনফ্রারেড রেঞ্জ সেন্সর কি? এটা হচ্ছে অটোমেটেড কারের ক্ষেত্রে হয়, তার আশেপাশে কোনো গাড়ি আছে কিনা এটা ডিটেক্ট করার জন্য হয়। আর বিভিন্ন মোটর দিয়ে আমরা অ্যাকচুয়েটর বুঝাই। ধর মোটর দিয়ে আমরা হুইলটাকে স্টপ করতেছি বা কোনো একটা ব্রেক করতেছি, এই ব্রেক মোটর এগুলোই হচ্ছে আমাদের অ্যাকচুয়েটর। ইন্টেলিজেন্ট এজেন্টের কোনো একটা কাজ পারফর্ম করার জন্য লাগে হিস্টোরিক্যাল অ্যান্ড কারেন্ট পারসেপ্ট। পারসেপ্ট বলতে বোঝায় যে কি কি অ্যাকশন এতদূর পাইছে। একটু আগে যে আমরা এনভায়রনমেন্ট থেকে পারসেপ্ট করে নিয়ে আসতেছি প্রত্যেকটা ডিটেইল, মানে হচ্ছে সে ওই এনভায়রনমেন্টে কি কি ফেস করছে সেটার একটা হিস্টোরি থাকবে। সাপোজ একটা গাড়ি যদি চলার সময় পুরো রোডে যদি জ্যাম ফেস করে, কখন সে ট্রাফিক লাইট পাইছে, এই ডিটেইল গুলো রাখে। এন্ড ওই ট্রাফিক লাইট পেলে সে কোন অ্যাকশন পারফর্ম করছে, এই যে সবকিছু এনভায়রনমেন্ট থেকে সে পাচ্ছে, ওইগুলো সে হিস্টোরিতে সেভ করে রাখে, এন্ড সেটার উপর ডিপেন্ড করে সে একটা অ্যাকশন পারফর্ম করবে। An agent's choice of action at any given instant can depend on the entire perceived sequence observed to date. Any entire perceived sequence observed to date বলতে বোঝায় এতদিন পর্যন্ত সে যত কিছু পারসেপ্ট করছে, যত কিছু ফেস করছে, সেইগুলোর উপর ডিপেন্ড করে সে একটা ডিসিশন নেবে। কিন্তু দেখেন লাস্ট লাইনে লেখা, বাট নট অন এনিথিং ইট হ্যাজন্ট পারসিভড। মানে হচ্ছে সে যে সিচুয়েশনে জীবনে পড়েই নাই, সেই সিচুয়েশনের উপর তার কোনো একটা অ্যাকশন ডিপেন্ড কখনোই করবে না। যদি সে এমন সিচুয়েশনে পড়ে, সাপোজ অটোমেটেড গাড়িটা যদি রাস্তায় চলতে চলতে কখনো ব্রেক করে, কখনো নষ্ট হয়ে যায়, এরকম সিচুয়েশনে সে কখনো পড়ে নাই, সেই ক্ষেত্রে সে কি করবে এটা কিন্তু সে জানে না। এই সিচুয়েশনে পড়ার পরে সে লার্ন করতে পারে, কিন্তু ওই সিচুয়েশনে যেহেতু সে কখনো পড়ে নাই, তার মানে তার কাছে এটা কোনো হিস্টোরি থাকবে না যে এরকম সিচুয়েশনে পড়লে তার কি করা উচিত। ইন্টেলিজেন্ট এজেন্ট নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? হ্যালো, সবাই কি ঘুমাই যাচ্ছেন? ক্লাস বোরিং লাগতেছে? ইউ। নো ম্যাম, বুঝতে পারছি, ইউ ক্যান ক্যারি। বুঝতে পারতেছেন? দেখে তো মনে হচ্ছে সবাই ঘুম লাগতেছে। আচ্ছা, আমরা রিজিউম করি ক্লাসটা তাহলে, যদি বুঝতে পেরে থাকেন। এখন এই যে টার্ম গুলো যে বললাম, পারসেপ্ট সিকোয়েন্স, এগুলোর অ্যাকচুয়াল ডেফিনেশনটা কি? পারসেপ্ট হচ্ছে এজেন্টস পারসেপচুয়াল ইনপুটস অ্যাট এনি গিভেন ইনস্ট্যান্ট। মানে হচ্ছে অ্যাট এ মোমেন্ট, ধরেন একটা ভ্যাকিউম ক্লিনারকে যদি আমরা রুমটা ক্লিন করার জন্য ছেড়ে দিই, সে একটা স্কোয়ারে গিয়ে ডার্ট পেলো, ময়লা পেলো। এই যে ময়লা পাচ্ছে, এটাই হচ্ছে তার পারসেপচুয়াল ইনপুট ওই মোমেন্টের জন্য। আর পারসেপ্ট সিকোয়েন্স হচ্ছে কমপ্লিট হিস্টোরি অফ এভরিথিং দ্যাট দ্য এজেন্ট হ্যাজ পারসিভড। মানে হচ্ছে ভ্যাকিউম ক্লিনারটাকে রুমে ছাড়ার পর সে শুরু থেকে কোথায় কোন জায়গায় ময়লা পাইছে এন্ড কোনটা ক্লিন করছে, এই যে হিস্টোরিটা থাকবে, এটাই হচ্ছে আমাদের একটা সিকোয়েন্সে থাকবে, যেটাকে আমরা বলতেছি পারসেপ্ট সিকোয়েন্স। এন্ড এটার উপর ডিপেন্ড করে সে ফিউচারের অ্যাকশন গুলো নিবে। নেক্সট হচ্ছে অ্যাকশন। অ্যাকশন বলতে কি বোঝায়? অ্যাকশন হচ্ছে যেটাই ওই এজেন্টের ফাংশন দিয়ে সে পারফর্ম করতে পারবে, সেটাই হচ্ছে অ্যাকশন। নেক্সট লাইনে লেখা, মেক্স ডিসিশন অন বেসিস অফ হিস্টরি অফ পারসেপশন সিকোয়েন্স। আগের পেজেও বললাম যে পারসেপশন সিকোয়েন্সের উপর ডিপেন্ড করেই একটা এজেন্ট নিজের অ্যাকশন গুলো পারফর্ম করবে। মানে একটা ম্যাপ থাকবে ওই এজেন্টের ফাংশনের মধ্যে, যেখানে বলা থাকবে তুমি যদি এই সিচুয়েশনে পড়ো তাহলে তুমি এই কাজটা করবা।
নেক্সট দেখেন ইফেক্টর ওয়ার্ডটা আছে। ইফেক্টর বলতে অ্যাকচুয়ালি অ্যাকচুয়েটরকেই বোঝায়, মানে হচ্ছে মোটর। যদি কোনো একটা এজেন্টের হাত থাকে তাহলে তার হ্যান্ডস, হুইলস, বা যদি ভ্যাকুয়াম ক্লিনার হয় তাহলে ময়লা সাক করে নেওয়ার জন্য যে মেকানিজম থাকবে সেটা, এগুলো সব হচ্ছে একটা ইফেক্টর। আর এরা সবসময় কিন্তু এনভায়রনমেন্টকে চেঞ্জ করতেছে। যদি ডার্ট থাকে তাহলে যদি ভ্যাকুয়াম ক্লিনারটা ডার্টটাকে সাক করে নেয় তাহলে কি হবে, এনভায়রনমেন্টটা চেঞ্জ হয়ে যাবে না, ওই স্কোয়ারটা কিন্তু ক্লিন হয়ে গেল। তাহলে এরপরে এজেন্ট যদি আবার ঘুরে ফিরে ওই স্কোয়ারে ব্যাক করে তাহলে সে কিন্তু ওই স্কোয়ারটাকে আবার ক্লিন করবে না। এইটাই বলছে মিক্স চেঞ্জ ইন এনভায়রনমেন্ট। এখন আমরা জানবো এজেন্টের ফাংশন আর প্রোগ্রাম বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়। এজেন্টের যে বিহেভিয়ার থাকে এটা কিন্তু ম্যাথমেটিক্যালি ডিসক্রাইব থাকতে হবে। আমাদের যে কোনো কম্পিউটার বা ফোন সব কিন্তু বাইনারি কোড গুলো বোঝে, বা একটা কোড করে দিলে তারপরে সে বোঝে, এটা কিন্তু হাই লেভেলের ল্যাঙ্গুয়েজ বোঝে না। তার মানে এজেন্টের ফাংশনের মধ্যে ম্যাথমেটিক্যালি ডিসক্রাইব করা থাকবে যে সে কি অ্যাকশন পারফর্ম করবে, বা কি কোন ধরনের পারসেপশন হলে সে কি কাজটা অ্যাকচুয়ালি করবে, এটা তার ফাংশনের মধ্যে থাকবে। আর এজেন্টের প্রোগ্রাম হচ্ছে এক প্র্যাকটিক্যাল ভিউ, মানে ফাংশনটারই প্র্যাকটিক্যাল ভিউ। প্রোগ্রামের মধ্যে এই এজেন্টের ফাংশনগুলো পারফর্ম হয়। একটু আগে ভ্যাকিউম ক্লিনারের যে এক্সাম্পলটা বারবার বলতেছিলাম, এখানে দেখেন সেটা একটা ডেপিকশন দেওয়া আছে। ভ্যাকিউম ক্লিনারটা এ নম্বর লোকেশন আছে, এখানে ডার্ট আছে, আর বি নম্বর লোকেশনে সে কিন্তু এখনো যায় নাই। ভ্যাকিউম ক্লিনার পারসেপশন কি হবে? পারসেপশন মানে হচ্ছে সে এনভায়রনমেন্ট থেকে কি পেতে পারে। আইদার সে একটা ব্লককে ক্লিন পাবে অথবা ডার্টি পাবে, দুইটা যে কোনো একটা পাবে। আর সে অ্যাকশন কি কি পারফর্ম করবে, যদি ময়লা পায় তাহলে সে সাক করে নেবে, যদি ময়লা না পায় হয় সে লেফটে যাবে না হলে সে রাইটে যাবে। এখন দেখেন পরের পেজটাই, এখানে আমাদের কিছু সিকোয়েন্স লেখা আছে। লাইক এ যে একটা ব্লক বললাম, এ ব্লকে যদি সে ক্লিন পায় তাহলে তো সে কিছু করবে না, এক্ষেত্রে তার অ্যাকশন হচ্ছে রাইটে যাওয়া। রাইটে গেলে যদি আরেকটা ব্লক পায় সে, এন্ড সেটা যদি ডার্টি হয় সেক্ষেত্রে সে অ্যাকশনটা কি পারফর্ম করবে, সাক করে নেবে। এটা গেল এ ব্লকের জন্য। বি ব্লকের ক্ষেত্রেও সেম, সে যদি ক্লিন পায় লেফটে যাবে, কোনো কাজ করবে না। আর যদি রাইট পায় সেক্ষেত্রে সে সাক করে নিল, ভালো কথা। এখন নেক্সট এই যে ফিফথ লাইনটায় দেখেন, আগের এ ক্লিন আবার পরের আরেকটা এ ক্লিন, মানে হচ্ছে তার পারসেপশনের যে সিকোয়েন্সটা হিস্টোরিটা ছিল সেটা কিন্তু সে স্টোর করে রাখতেছে, যে সে বারবার ক্লিন পাচ্ছে। বারবার ক্লিন যতক্ষণ সে পেতে থাকবে সে ততক্ষণ রাইটে যেতে থাকবে, কিন্তু যদি সে হঠাৎ করে ডার্ট পায় তাহলে সেই ক্ষেত্রে সে অ্যাকশনটাকে পারফর্ম করবে, সাক করে নেবে। এমনি পারসেপশন হিস্টোরি এই যে সিকোয়েন্স গুলো রয়েছে এগুলোর রিজন কি, এগুলো থাকলে কি লাভ হচ্ছে? মেইন লাভটা হচ্ছে সে পরে যখন অ্যাকশনটা পারফর্ম করবে তখন সে বেটার পারফরমেন্স দিবে। ফর এক্সাম্পল, একটা ভ্যাকিউম ক্লিনারকে যদি বলা হয়ে থাকে তুমি এমন ভাবে পারফর্ম করো যেন তুমি ম্যাক্সিমাইজ করতে পারো তোমার ক্লিনিং স্ট্র্যাটেজিকে, মানে হচ্ছে তুমি যত ক্লিন করবা তত তুমি রিওয়ার্ড পাবা। আর ভ্যাকিউম ক্লিনারটা যদি সে একবার ক্লিন করার পর আবার ময়লাটা ফেলে দেয়, ফেলে দিয়ে আবার সেটাকে তুলে নিয়ে আসে, এইভাবে যে যদি কাজ করতে থাকে তাহলে তো আর হবে না। এই জন্য আমাদের পারসেপশন হিস্ট্রিটা দরকার পড়ে। পারসেপশন হিস্ট্রির উপর বেস করে সে পারফরমেন্স মেজার করতে পারবে, যেটা আমরা সামনের স্লাইডে আরেকটু বেটার ভাবে বুঝতে পারবো। এই ফাংশনটা খুব ডিফিকাল্ট কিছুই না। এইখানটায় দেখেন ফাংশন লিখে ফাংশনের একটা নেম লেখা, আমাদের এই ভ্যাকুয়াম ক্লিনিং এজেন্টটা। এন্ড এখানে লোকেশন আর তার স্ট্যাটাস লেখা। লোকেশন বলতে বোঝাচ্ছে যে রুমের মধ্যে কোন পজিশন কোন ব্লকটায় আছে সেইটা, আর স্ট্যাটাস মানে এটা আদৌ ক্লিন নাকি ডার্টি। এখন যদি ডার্টি হয় সেক্ষেত্রে সে সাক করলো, তো লোকেশন যদি এ হয় সেক্ষেত্রে ঠিক রাইটে গেল। লোকেশন এ তে কখন আসবে, যখন তার স্ট্যাটাস অ্যাকচুয়ালি ক্লিন হবে। ডার্টি হলে তো সাক করবে, এর পরে আবার ঘুরে ফিরে কিন্তু স্ট্যাটাসে আবার আসবে যে সে ওই জায়গাটা এখন ক্লিন হয়ে গেছে। ক্লিন হওয়ার পরে সে একটা অ্যাকশন পারফর্ম করবে, রাইটে যাবে না হলে লেফটে যাবে। এইভাবেই মেইনলি আমাদের বিভিন্ন এই আর্টিফিশিয়াল ইন্টিগ্রেটেড এজেন্ট গুলো কাজ করে। এবার হচ্ছে একটু আগে যে পারফরমেন্স মেজারের কথা বলতেছিলাম, এইটা পারফরমেন্স মেজারটা সিকোয়েন্স অফ অ্যাকশন মেক দ্য সিস্টেম গো থ্রু সিকোয়েন্স অফ স্টেটস, বিভিন্ন স্টেটের থ্রু যায়। এই ইফ দ্য সিকোয়েন্স ইজ ডিজায়ারেবল সিস্টেম পারফর্ম ওয়েল, মানে হচ্ছে যদি আমরা একটা সিকোয়েন্স অফ কাজ করার পর আমাদের যে স্কোরটা পাবো, এন্ডিং রেজাল্টটা পাবো, এটা যদি অ্যাকচুয়ালি ম্যাক্সিমাইজ হয় তার মানে হচ্ছে আমাদের সিস্টেমটা পারফরমেন্স বেস্ট হয়েছে। আগের যে এক্সাম্পলটা দিলাম, যদি একটা ভ্যাকুয়াম ক্লিনার ময়লা উঠাতে গিয়ে বারবার ময়লাটা ফেলে দিয়ে সে এটাকে ম্যাক্সিমাইজ করে দেখা যায় আমি অনেক ক্লিন করতেছি, কারণ যত বেশি ক্লিন করতেছে তার স্কোর বাড়তেছে, তাহলে তো হবে না। এক্ষেত্রে আমরা একটা পেনাল্টি দিতে পারি এই ভ্যাকুয়াম ক্লিনারটাতে। কি পেনাল্টি দিব? ওকে রুমটাকে ক্লিন করতে হবে তার পাওয়ার কনজাম্পশনটাকে মিনিমাইজ করে, মানে সে যত কম পাওয়ার কনজিউম করে পুরো একটা রুমকে ক্লিন করতে পারবে, সেটাই হচ্ছে তার অপটিমাইজ স্টেপ। এটাই হচ্ছে তার পারফরমেন্স মেজারমেন্ট। এই জন্য প্রত্যেকটা এজেন্টের মধ্যে যখন আমরা পারফরমেন্স মেজারমেন্টের ফাংশনটা দিব সেটা আমাদেরকে এভাবে বুঝে দিতে হবে যে ওই এজেন্টের জন্য কোনটা বেস্ট পারফরমেন্স মেজারমেন্ট। ক্লাস কি আদৌ বোঝা যাচ্ছে? এই পর্যন্ত সবার ক্লিয়ার? জি ম্যাম। ওকে, একজনই রেসপন্ড করতেছে, মানে বাদ বাকি আর কেউ কিছু বুঝে নাই? না ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, এবার হচ্ছে র্যাশনালিটি। আমরা আগের স্লাইডে র্যাশনাল এজেন্ট নিয়ে জানলাম না? র্যাশনাল ব্যাপারটা কি, যে একটা রাইট কাজ করা। কম্পিউটারের ক্ষেত্রে এই রাইট কাজটা এই চারটা
প্রপার্টির উপর ডিপেন্ড করে। ফার্স্টে দেখেন কি বলছে, দ্য পারফরমেন্স মেজার ডিফাইনিং দ্য ক্রাইটেরিয়া অফ সাকসেস। মানে হচ্ছে প্রত্যেকটা এজেন্টের কাজ করার জন্য একটা স্কোর থাকবে, যেটা সে কম্পেয়ার করতে পারবে যে আদৌ সে ভালো কাজ করছে নাকি খারাপ কাজ করছে। মেশিন লার্নিং মডেল ট্রেন করার টাইমে আমরা একটা স্কোর মেজার করি, যে আমাদের যে প্রেডিক্টেড ভ্যালুটা হচ্ছে এটা আদৌ ঠিক হচ্ছে না ভুল হচ্ছে, এটাকে দেখার জন্য। সেম ভাবে একটা এজেন্টের মধ্যে পারফরমেন্স মেজার করার জন্য কিছু ক্রাইটেরিয়া থাকবে। নেক্সট হচ্ছে যে এজেন্টস প্রায়র নলেজ অফ দ্য এনভায়রনমেন্ট। মানে হচ্ছে এনভায়রনমেন্ট সম্পর্কে এজেন্টটাকে আমাদেরকে জানাতে হবে। এই যে বিভিন্ন অ্যাকশন পারফর্ম করার জন্য তাকে তো আমরা বলে দিচ্ছি যে তুমি ডার্টি পাবা না ক্লিন পাবা। এজেন্টটা যদি নাই জানে যে সে পারসেপ্ট করে কি পাবে, তাহলে তার কাজ হবে না। এই জন্য তাকে আগে থেকে এনভায়রনমেন্টের সম্পর্কে নলেজ দিতে হবে যে সে এনভায়রনমেন্ট তাকে কি কি পেতে পারে। এরপর দেওয়া আছে দ্য অ্যাকশনস দ্যাট দ্য এজেন্ট ক্যান পারফর্ম। মানে সে একটা পারসেপশন করার পর এটার উপর কি অ্যাকশনটা দিতে পারবে, এটা আমাদের এজেন্টকে বলে দিতে হবে। লাস্ট প্রপার্টি হচ্ছে দ্য এজেন্টস পারসেপ সিকোয়েন্স আপ টু নাও। মানে একটা রেশনাল এজেন্টের ক্ষেত্রে আমাদের এখন পর্যন্ত যতগুলো পারসেপশন যতগুলো অ্যাকশন সে পারফর্ম করছে সবকিছুর একটা হিস্ট্রি থাকবে, একটা ডেটাবেস থাকবে। রেশনাল এজেন্টের এবার ডেফিনেশনটা দেখেন। And rational agent should select an action expected to maximize its performance measure, given the evidence provided by the perceived sequence and whatever built-in knowledge the agent has. মানে হচ্ছে সে তার পারফরমেন্স মেজারের যে একটা ফাংশন থাকবে এইটার স্কোরকে ম্যাক্সিমাইজ করবে কি ইউজ করে, পারসেপ্ট সিকোয়েন্স গুলো ইউজ করে আর তার মধ্যে দেওয়া নলেজ গুলোকে ইউজ করে। এখানে দেখেন পারসেপশন মেজারের একটা এক্সাম্পল দেওয়া আছে, অ্যাওয়ার্ড 1 পয়েন্ট ফর ইচ ক্লিন স্কোয়ার। ভ্যাকিউম ক্লিনারের এক্সাম্পলটা মেইনলি এখানে বলা হয়েছে। ভ্যাকিউম ক্লিনার যদি একটা স্কোয়ারকে ক্লিন করতে পারে তাহলে তাকে আমরা একটা রিওয়ার্ড দিচ্ছি, আর যদি সে ক্লিন করতেই না পারে সেই ক্ষেত্রে তাকে আমরা একটা পেনাল্টি দিব। এইভাবে আমরা পারফরমেন্সটাকে মেজার করতেছি যে সে যত বেশি ভালোভাবে ক্লিন করতে পারবে প্রত্যেকটা ডার্টি স্কোয়ারকে, তত তার স্কোর হাই হবে। এখানে রেশনাল এজেন্টের একটা এক্সাম্পল দেওয়া, সেম এক্সাম্পল আমি অলরেডি একবার বলছি, এটা ভ্যাকিউম ক্লিনারেরই এক্সাম্পল। নেক্সট হচ্ছে লার্নিং। কোনো একটা এজেন্টের সবসময় সে একটা সিচুয়েশনে পড়ছে এমন কিন্তু হবে না। এমন অনেক আনপ্রেডিক্টেবল সিচুয়েশন কিন্তু তার সামনে অ্যারাইজ হতে পারে। তো যদি এমন কোনো সিচুয়েশন হয় যেটা সে আগে জীবনে ফেস করে নাই, সেক্ষেত্রে তাকে কি করতে হবে, লার্ন করতে হবে। লার্ন করলে যেটা হবে, পরে যদি সে নেক্সট টাইম এই সেম সিচুয়েশনে পড়ে তাহলে সে এর চেয়ে বেটার পারফর্ম করতে পারবে। সাপোজ একটা গাড়ি এ থেকে বি ডিস্টেন্সে পৌঁছানোর জন্য 30 মিনিট টাইম নিচ্ছে, কিন্তু সে বেস্ট রুটে যায় নাই, একটু ভুলভাল রুটে অন্য দিক দিয়ে গেছে। লাইক সে এ থেকে বিতে যাবে, সে এইভাবে ঘুরে গেছে, কিন্তু তার কিন্তু স্ট্রেটলি এভাবে যাওয়ার একটা উপায় ছিল, সে সেটা ফলো করে না। তো এই রুটে গিয়ে সে লার্ন করলো যে এইটা আমার বেশি টাইম নেয়। পরের বার কোনো কারণে যদি সে এই রুটটাকে ফাইন্ড করে ফেলে, তখন সে বুঝলো এ থেকে বি যাওয়ার শর্টেস্ট পাথ হচ্ছে এইটা। এরপর থেকে সে যখনই ড্রাইভ করবে এ থেকে বি পয়েন্টে, তখনই সে এই পাথটাকে ইউজ করবে। এটাই হচ্ছে লার্নিং প্রত্যেকটা এজেন্টের জন্য। আমাদের কম্পিউটারের মধ্যে চ্যাটবট আছে না, চ্যাট জিপিটি আছে না, এদের মধ্যেও তো এআই আছে। এই যে আমাদের কম্পিউটারের মধ্যে যেগুলো আছে এদেরকে বলা হয় সফটবট, মানে হচ্ছে সফটওয়্যার এজেন্ট। কম্পিউটারের মধ্যে ইন্টিগ্রেটেড যে কোনো এজেন্টকে আমরা সফটবট বলি, আর এদের সবগুলো পার্ট হচ্ছে সফটওয়্যার। মানে আমরা আগের এজেন্টগুলোতে সেন্সর বা অ্যাকচুয়েটর যেগুলো দেখলাম সেগুলো কি ছিল, ক্যামেরা ছিল, সেন্সর বা জিপিএস সিস্টেম ছিল, সেন্সর অ্যাকচুয়েটর ছিল, বিভিন্ন মোটর। কিন্তু সফটবটের ক্ষেত্রে প্রত্যেকটা পার্ট হবে একটা সফটওয়্যার। নেক্সট ইম্পর্টেন্ট যে টপিক সেটা হচ্ছে পিইএএস। পিইএস দিয়ে আমরা একটা টাস্ক পারফর্ম করার জন্য এনভায়রনমেন্টটাকে বুঝতে পারি। টাস্ক এনভায়রনমেন্ট অ্যাকচুয়ালি কি, প্রবলেম। মানে হচ্ছে একটা সাপোজ ভ্যাকিউমের ক্ষেত্রে একটা এনভায়রনমেন্টকে ক্লিন করা, এটা হচ্ছে আমাদের প্রবলেম। আর আমাদের রেশনাল এজেন্ট এটাকে ক্লিন করতেছে, রেশনাল এজেন্ট হচ্ছে আমাদের সলিউশন। এবার দেখেন পিইএএস এর ফুল ফর্ম, পারফরমেন্স এনভায়রনমেন্ট অ্যাকচুয়েটর সেন্সর। প্রত্যেকটা জিনিস কিন্তু আগেও বলে আসছি। লাইক পারফরমেন্স কি হবে, পারফরমেন্স অটোমেটেড ড্রাইভারের ক্ষেত্রে মিনিমাইজিং ফুয়েল কনজাম্পশন, মিনিমাইজিং ট্রিপ টাইম, কস্ট, ম্যাক্সিমাইজিং সেফটি, এগুলো হচ্ছে পারফরমেন্স মেজার। ম্যাক্সিমাইজ সেফটি মানে সেফলি জার্নিটা যেন হয়, এটাকে ম্যাক্সিমাইজ করবে, কোনো অ্যাক্সিডেন্ট যেন না হয়, এটাকে অ্যাক্সিডেন্টটাকে মিনিমাইজ করবে। এগুলো দিয়ে আমরা পারফরমেন্স মেজার করবো। যে এজেন্ট যত সেফলি পৌঁছাতে পারবে, যত কম টাইমে পৌঁছাতে পারবে, যত কম ফিউয়েল কনজিউম করে পৌঁছাতে পারবে, সে হচ্ছে বেটার এজেন্ট। নেক্সট হচ্ছে এনভায়রনমেন্ট। এই অটোমেটেড গাড়িকে যদি আমরা এনভায়রনমেন্ট কোনো একটা রোডে ছেড়ে দিই, তার আশেপাশে ট্রাফিক লাইট, ভেহিকেল, বিভিন্ন গাড়ি আছে, এগুলোকে সে পারসেপ্ট করবে, সেটার সাথে ইন্টারাক্ট করবে। এটা হচ্ছে আমাদের এনভায়রনমেন্ট। অ্যাকচুয়েটার সেন্সর নিয়ে তো অনেকবার বললাম। অ্যাকচুয়েটার হচ্ছে আমাদের যেগুলো অ্যাকশনটাকে পারফর্ম করবে, অ্যাক্সিলেটর, স্টিয়ারিং হুইল বা আমাদের নর্মাল যে হুইল, এইগুলো। আর সেন্সর হচ্ছে আমাদের ক্যামেরা, জিপিএস, এরা। এই যে এতক্ষণ যেগুলো পড়ালাম এগুলোর মধ্যে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেটা আসতে পারে, দেখেন স্কেচ অফ অটোমেটেড ট্যাক্সি ড্রাইভার। মানে আপনাদেরকে একটা সিচুয়েশন হয়তো বলা থাকলো, ট্যাক্সি ড্রাইভারই সাপোজ বলা থাকলো, ট্যাক্সি ড্রাইভারের টাস্ক এনভায়রনমেন্ট গুলো লেখো। এই যে পিইএস ডেসক্রিপশন অফ দ্য টাস্ক এনভায়রনমেন্ট ফর এন অটোমেটিক ট্যাক্সি। তাহলে অটোমেটিক ট্যাক্সির ক্ষেত্রে কি কি হতে পারে, পারফরমেন্স মেজারের ক্ষেত্রে সেফলি যাওয়া, ফাস্ট যাওয়া, লিগাল ওয়েতে যাওয়া,
এগুলো হচ্ছে পারফরমেন্স মেজার। এনভায়রনমেন্টের ক্ষেত্রে কি হতে পারে, রোড হতে পারে, বিভিন্ন গাড়ি থাকতে পারে, পেডেস্ট্রিয়ান, কাস্টমার নিজে হতে পারে। অ্যাকচুয়েটার হচ্ছে স্টিয়ারিং হুইল, অ্যাক্সিলারেটর, ব্রেক, সিগন্যাল এইগুলো। আর সেন্সর হচ্ছে তার ক্যামেরা, জিপিএস। তো যদি কোয়েশ্চেন এভাবে বলা থাকে যে একটা অটোমেটেড ট্যাক্সির জন্য পিএস কে ডেসক্রাইব করো, সেক্ষেত্রে আপনার এরকম ছক কেটে জাস্ট ওই সিস্টেমটার জন্য কি কি পিএস মানে পারফরমেন্স, এনভায়রনমেন্টের, অ্যাকচুয়েটার, সেন্সর হবে সেটা লিখে দিলেই হবে। এখন আমাদের প্রত্যেকটা টাস্ক এনভায়রনমেন্টের কিছু বৈশিষ্ট্য বা কিছু প্রপার্টি থাকে। সবার ফার্স্ট হচ্ছে ফুললি অবজারভেবল ভার্সেস পার্শিয়ালি অবজারভেবল। ফুললি অবজারভেবল বলতে বোঝায় আমরা পুরো এনভায়রনমেন্টটা সম্পর্কে জানবো। ফর এক্সাম্পল, চেসের ক্ষেত্রে, চেস গেম খেলার ক্ষেত্রে আমাদের এআই এজেন্টটা জানতেছে সামনে তার অপোনেন্ট বসা, তার কয়টা গুটি আছে সেটাও সে জানতেছে, সে দেখতে পাচ্ছে, বুঝতে পারতেছে। এটা হচ্ছে ফুললি অবজারভেবল। আর পার্শিয়ালি অবজারভেবল কোনটা? যখন সে তার এনভায়রনমেন্টের প্রত্যেকটা পয়েন্ট সম্পর্কে জানে না। অটোমেটেড কারকে যখন আমরা রাস্তায় ছেড়ে দিব, সে কিন্তু আগে থেকে জানবে না যে রাস্তায় কয়টা গাড়ি আছে বা কোথায় ট্রাফিক জ্যাম বেশি বাড়বে। ও যখন ওই মোমেন্টে পৌঁছাবে তখন। তো এইটা হচ্ছে পার্শিয়ালি অবজারভেবল। আর ফুললি অবজারভেবল হচ্ছে এনভায়রনমেন্টের প্রত্যেকটা পয়েন্ট সম্পর্কে জানা। নেক্সট হচ্ছে একটা টাস্ক এনভায়রনমেন্ট ডিটারমিনিস্টিক হতে পারে আর স্টকেস্টিক হতে পারে। ডিটারমিনিস্টিক মানে কি? ডিটারমিনিস্টিক মানে হচ্ছে নেক্সট যে স্টেটটা সে যাবে সেটা কমপ্লিটলি তার কারেন্ট স্টেট আর অ্যাকশনের উপর ডিপেন্ড করবে। এটা হচ্ছে ডিটারমিনিস্টিক। ফর এক্সাম্পল, আমাদের যদি একটা চেস গেম হয়, তাহলে অপোনেন্ট যে গুটিটা দিবে সেটার উপর ডিপেন্ড করেই তো আমাদের চেসের এজেন্টটা একটা চাল দিবে। এটা হচ্ছে ডিটারমিনিস্টিক। আর স্টকেস্টিক কোনটা? যখন আমরা ডিটারমাইন করতে পারবো না যে নেক্সট স্টেটটা কি হতে পারে। এই যে ট্যাক্সি ড্রাইভারের সামনের গাড়িটা কি করবে, এটা কিন্তু ওই ট্যাক্সি ড্রাইভার, অটোমেটিক ট্যাক্সি ড্রাইভারটা জানে না। তো এটা হচ্ছে স্টকেস্টিক এনভায়রনমেন্ট। নেক্সট হচ্ছে এপিসোডিক অ্যান্ড সিকোয়েন্সিয়াল। এপিসোডিক বলতে বোঝায় প্রত্যেকটা আলাদা আলাদা এনভায়রনমেন্ট ক্রিয়েট হবে। মানে একটা টাইমের কাজ আরেকটা টাইমকে ইফেক্ট ফেলবে না। ধরেন একটা নষ্ট গাড়ি যদি একটা মেকানিক দেখে, একটা পার্টের নষ্ট হওয়া আরেকটা পার্টের উপর কিন্তু ডিপেন্ড করতেছে না সেখানে। সাপোজ হুইলগুলো যদি ফ্ল্যাট হয়ে থাকে, এটার উপর কিন্তু মোটরটা নষ্ট হওয়া ডিপেন্ড করবে না। আলাদা আলাদা এপিসোড। আগে হচ্ছে হুইলটাকে সে চেক করবে, এরপরে সে চেক করবে মোটরে কি সমস্যা, বা মোটরে আগে চেক করলো তারপরে দেখবে হুইলে কি সমস্যা। একটার উপর কিন্তু আরেকটা ডিপেন্ডেন্ট না। এটা হচ্ছে এপিসোডিক। আর সিকোয়েন্সিয়াল হচ্ছে ফিউচারে যে তার যত ডিসিশন হবে সে কারেন্ট স্টেট সেটার উপর ইফেক্ট ফেলবে। ট্যাক্সি ড্রাইভিং এর ক্ষেত্রে সে যদি লেফটে যায় একটা ডেস্টিনেশনে যাওয়ার জন্য, রাইটে যাওয়ার জন্য ওই আগের যে লেফটে গেছে এটার উপর সে কিন্তু ডিপেন্ডেন্ট। অথবা চেসে সে যদি একটা ডান দেয়, মুভ দেয়, সেক্ষেত্রে পরের ডানটা কি হবে সেটা কিন্তু ডিপেন্ড করবে তার আগের ডানের উপরে। এটা হচ্ছে সিকোয়েন্সিয়াল। আমরা হচ্ছে এখানে আপাতত একটু পজ করি, আমাদের টাইম শেষ। আমি আরেকটা নতুন লিঙ্ক জেনারেট করে আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি। নেক্সট হচ্ছে স্ট্যাটিক ভার্সেস ডাইনামিক। স্ট্যাটিক বলতে বোঝায় যখন আমাদের এনভায়রনমেন্টটা চেঞ্জ হচ্ছে না। ধরেন ক্রসওয়ার্ড গেমটার ক্ষেত্রে আমাদের কিন্তু এনভায়রনমেন্ট কখনো চেঞ্জ হয় না। ক্রসওয়ার্ড গেমটা হচ্ছে বিভিন্ন অ্যালফাবেট থাকবে, আপনাকে খুঁজে বের করতে হবে কোনোটা দিয়ে ওয়ার্ড ক্রিয়েট হয় কিনা। কিন্তু ডাইনামিক, ধরেন একটা স্ট্রিটে মানুষজন তো আসা যাওয়া করতেছে বা গাড়ি আরো চেঞ্জ হচ্ছে, গাড়ি আসতেছে যাচ্ছে, তো এনভায়রনমেন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে বারবার। এটা হচ্ছে স্ট্যাটিক ভার্সেস ডাইনামিক। নেক্সট হচ্ছে ডিসক্রিট ভার্সেস কন্টিনিউয়াস। ডিসক্রিট বলতে বোঝায় একটা, ধরেন চেসের গেম, আপনার একটা ডেফিনিট কিন্তু পাথ ক্রিয়েট হবে। সাপোজ এ চাল দিলে আপনার আর মাত্র তিনটা অপশনই থাকবে বি চাল দেওয়ার, বা সি তে চাল দিলে আপনার কাছে আর মাত্র দুইটা অপশনই আছে। এরকম পাথ ডিফাইন থাকবে, এর বাইরে আর কোনো অপশন হতেই পারে না। এটা হচ্ছে ডিসক্রিট। ইফ দেয়ার আর লিমিটেড নাম্বার অফ ডিস্টিংক্ট স্টেটস ক্লিয়ারলি ডিফাইন্ড পারসেপস অ্যান্ড অ্যাকশনস, দ্য এনভায়রনমেন্ট ইজ ডিসক্রিট। মানে হচ্ছে এখানে ডিস্টিংক্ট কিছু অপশনই আপনার কাছে থাকবে। আর কন্টিনিউয়াস বলতে বোঝায় ট্যাক্সি ড্রাইভিং। সাপোজ আপনার কন্টিনিউয়াস এনভায়রনমেন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে না, বারবার নতুন নতুন সিচুয়েশন অ্যারাইজ হচ্ছে। এটাই হচ্ছে কন্টিনিউয়াস, যে আমাদের কোনো ডিস্টিংক্ট স্টেট নাই, আমরা কোনো গ্রাফ এটা দিয়ে ক্রিয়েট করতে পারবো না যে আমার খালি এই কয়েকটা সিচুয়েশনই ক্রিয়েট হতে পারে। নেক্সট হচ্ছে সিঙ্গেল এজেন্ট ভার্সেস মাল্টিপল এজেন্ট। সিঙ্গেল এজেন্ট তো বুঝতে পারছেন, লাইক ভ্যাকিউম ক্লিনার, একটা এজেন্ট সে কাজ করতেছে নিজের মতো করে। কিন্তু মাল্টি এজেন্ট জিনিসটা হচ্ছে মাল্টিপল এআই এজেন্ট থাকা। টেস্ট প্লে যদি দুইটা এআই এজেন্টের মধ্যে হয়, সেক্ষেত্রে এটা হচ্ছে কম্পিটিটিভ মাল্টি এজেন্ট। মানে একটা এজেন্ট ট্রাই করবে নিজেকে ম্যাক্সিমাইজ করা আর ওই এজেন্টটাকে মিনিমাইজ করা, আবার ওই এজেন্টটাও ট্রাই করবে এই দিকের এজেন্টটাকে ম্যাক্সিমাইজ করা, সরি মিনিমাইজ করা, আর নিজেকে ম্যাক্সিমাইজ করা। এটা হচ্ছে কম্পিটিটিভ মাল্টি এজেন্ট এনভায়রনমেন্ট। আর কোঅপারেটিভ এর ক্ষেত্রে দুইজন একসাথে মিলে কাজ করবে। ধরেন অটোমেটেড গাড়ির ক্ষেত্রে দুইটা এজেন্ট দুইটা গাড়ির মধ্যে কিন্তু কমিউনিকেশন হয় যাতে তারা কোনো অ্যাক্সিডেন্টে ফল না করে। এটা হচ্ছে কোঅপারেটিভ মাল্টি এজেন্ট এনভায়রনমেন্ট। আপনাদের এই ক্ষেত্রে ধরেন কোয়েশ্চেন এরকম আসতে পারে, এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে না টাস্ক এনভায়রনমেন্টের, ক্রসওয়ার্ড পাজল, তারপর ট্যাক্সি ড্রাইভিং আছে, মেডিকেল ডায়াগনোসিস আছে। তো কোনটা কোন ধরনের এনভায়রনমেন্টের আন্ডারে পড়ে, এরকম একটা কোয়েশ্চেন আসতে পারে। ধরেন ক্রসওয়ার্ড পাজলের ক্ষেত্রে আমরা কিন্তু এনভায়রনমেন্টটা কেমন হবে সেটা জানবো, মানে ফুললি ফুললি অবজারভেবল। তবে এটা ডিটারমিনিস্টিক কিনা, ডিটারমিনিস্টিক মানে কি ছিল যে আমাদের এখনকার স্টেজের উপর ডিপেন্ড করে পরের স্টেজটা আমরা ডিফাইন একটা অ্যান্সার পেতে পারবো।
ক্রস ওয়ার্ল্ডে যদি আমি একটা পোর্শনকে কাট করি তাহলে আমাদের তো পরের পোর্শনটা কি হবে, পরের সলিউশনটা আমরা কি দিতে পারি এটা কিন্তু আমরা জানতে পারতেছি, এই জন্য এটা ডিটারমিনিস্টিক। এখানে খালি একটাই চেঞ্জ, সেটা দেখেন এখানে সেমি লেখা। স্ট্যাটিক এনভায়রনমেন্ট হচ্ছে যখন আমাদের এনভায়রনমেন্টটা একদম চেঞ্জ হবে না, একদম সেম থাকবে, ক্রসওয়ার্ডিং গেমটার মতো। ডাইনামিক হচ্ছে ট্যাক্সি ড্রাইভিং, অটোমেটেড ট্যাক্সি ড্রাইভিং এর ক্ষেত্রে এনভায়রনমেন্ট আমাদের বারবার চেঞ্জ হচ্ছে, বারবার আপডেট হচ্ছে। আর সেমি, সেমি বলতে বোঝায় এনভায়রনমেন্ট সেম থাকতেছে কিন্তু আমাদের যে পারফরমেন্স ছিল এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ধরেন চেস গেম উইথ এ ক্লক, ক্লকের সাথে যদি মেনটেন করে কেউ চেস গেম খেলে, একটা মোমেন্ট কিন্তু এনভায়রনমেন্টের হয়তো চেঞ্জ হবে না, কিন্তু তার যে বেশি টাইম লাগতেছে একটা চাল দিতে, তার পারফরমেন্সটা কিন্তু কমে গেল। এই যে এই পারফরমেন্সের যে চেঞ্জটা হচ্ছে, এইটা হচ্ছে সেমি ডাইনামিক এনভায়রনমেন্ট। তো আজকের ক্লাসে এই পর্যন্তই। এখান থেকে কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে তা তো বললাম, একটা হয়তো এক্সাম্পল দেওয়া থাকবে, সেটার উপর বেস করে আপনাকে বলতে হবে এটা কোন ধরনের টাস্ক এনভায়রনমেন্টে থাকতে পারে, অথবা এই যে কম্প্যারিজন থাকতে পারে বিভিন্ন টাস্ক এনভায়রনমেন্টের মধ্যে, একটা রেশনাল এজেন্টের মধ্যে কি কি থাকবে, একটা এক্সাম্পল দিতে হতে পারে, এরকম টাইপের কোয়েশ্চেন থাকবে।